জনসমুদ্রে শ্রদ্ধা ও ভালোবাসায় অবিস্মরণীয় বিদায় জানানো হলো মহান নেত্রীকে। মহাকাব্যিক আয়োজনে বাংলাদেশ এসে মিলেছিল তার শেষ যাত্রায়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালে বৃহৎ ঐতিহাসিক এ জানাজার আয়োজন রূপ নিয়েছিল মহাজনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন এ জানাজায়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অভিভাবক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের এই যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিদেশি অতিথিরা। জানাজার আনুষ্ঠানিকতা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানানো হয় গৌরবময় অন্তিম বিদায়। লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়ি, এতেই শোভা পায় তার মহাপ্রস্থানের যাত্রা। বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক, দেশবাসীর দেয়া আপসহীন নেত্রীর উপাধি নিয়েই তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে লাল সবুজের গাড়িতে বেগম খালেদা জিয়ার এই অন্তিম যাত্রা। সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু হয় এই যাত্রা। হাসপাতাল থেকে সুশৃঙ্খল আয়োজনে তাকে নেওয়া হয় গুলশান, যেখানে পাশাপাশি দুটো বাসভবন, একটি ফিরোজা। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে ২০১০ সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয় শেখ হাসিনা সরকার। তখন থেকেই গুলশানের এই ভাড়া বাড়ি ফিরোজাতেই কেটেছে বেগম খালেদা জিয়ার পরবর্তী সংগ্রামী জীবন। জীবনের সংকটময় সময়গুলোতেও প্রিয় সন্তানদের কাছে আসতে দেয়া হয়নি সে সময়। গুলশানের এ বাসা থেকেই চিরবিদায় দিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। পাশের ভবনে বাস, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের সেই ভবনের সামনে পারিবারিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। দেশের পতাকায় মোড়ানো মায়ের কফিনের পাশে বসে দরুদ ও দোয়া পাঠ করেন তারেক রহমান। লাল সবুজে মোড়ানো গাড়িটিতে করে গুলশান, বনানী, মহাখালী হয়ে দুপুরে এ জাতীয় নেতাকে নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবন এলাকায়। সেখানে আগে থেকেই অপেক্ষমান লাখো মানুষ। এর আগেও অগণিতবার যার কথা শোনার জন্য রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে জনসভার ময়দানে জড়ো হয়েছে লাখো জনতা। পৌষের শীত উপেক্ষা করে আজও তারা আবার এসেছিল। বুকে পাথর চাপা দিয়ে তারা জড়ো হয়েছিল জাতীয় সংকটে বারবার জনগণের পাশে থাকা প্রতিবাদী কণ্ঠস্বরের নেত্রীকে বিদায় জানাতে। কিন্তু বিদায় বললেই কি বিদায় দেয়া যায়? তিনি থাকবেন জনতার স্মৃতিতে অম্লান। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার জানাজা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর অগণিত মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায়, ভালোবাসায়, সম্মানে আর দোয়ায় পূর্ণ বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় তার জীবন সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয় গণতন্ত্রের জন্য সংগ্রামী নেত্রী, বাংলাদেশের সংকটে সোচ্চার কণ্ঠস্বর, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা এক সংগ্রামী নারী।
দেশ হারালো বিতর্কের ঊর্ধ্বে সর্বজন গ্রহণযোগ্য অসহায়ের আশ্রয়স্থল বিপুল জনপ্রিয় এক নেতাকে, যার আহ্বানে মানুষ সাড়া দিত দল মত নির্বিশেষে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শুভ, এতদিন আমরা গণমাধ্যম কর্মী হিসেবে একটি বিষয় জানানোর তাড়না ছিল, সেটি হচ্ছে তারেক রহমান কখন এভার কেয়ারে যাবেন তার মায়ের খোঁজ খবর নিতে। আজ হয়তো সেই তাড়না নেই, তিনি এখন সব কিছুর ঊর্ধ্বে। তাকে দাফন করে এসে তারেক রহমান বাসায় ফিরেছেন। তার ঠিক এই সময়টায় সেই বাসায় কারা কারা আছে, তাকে সান্ত্বনা দিতে কারা কারা এসছেন, সেখানকার সব কিছু কেমন দেখছেন জানাবেন। জি হিমাদ্রি, আসলে যেমনটি বলছেন, আজকে সারাদিনের দৃশ্য কিন্তু দেশের মানুষ থেকে শুরু করে দেশের বাইরেও মানুষ দেখেছে। ইতিহাসের সর্বোচ্চ একটি জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবন এরিয়াতে। তারপরেই কিন্তু মায়ের দাফন শেষে সন্তান এবং তার পরিবার সহ কিন্তু গুলশানের এই বাসভবনে এসেছে, যে বাসভবন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে নিরাপত্তা যেমন রয়েছে, একই সাথে শুনশান নীরবতা, যেটি আসলে বলে একদম শুনশান নীরবতা কিন্তু গুলশানের এই সড়কটিতে আসলে বিরাজ করছে। একই সাথে পরিবার নিয়ে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই বাসভবনে এসে পৌঁছেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সাথে এসেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ। তারা মাত্রই কিছুক্ষণ আগে চলে গিয়েছে, কিন্তু পরিবার নিয়ে, মেয়ে, তার স্ত্রী, সবাইকে নিয়ে কিন্তু ভিতরে রয়েছেন তারেক রহমান। এবং বাইরে কিন্তু আসলে এই মুহূর্তে তেমন কোনো নেতাকর্মীর ভিড় কিন্তু আসলে নেই। একদমই শুনশান নিরাপত্তা এবং তাদের যে ফেরোজা বাসভবন এবং 196 এই সড়কটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, যে সড়কে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মীদের আনাগোনা থাকে। সেই সড়কটি কিন্তু আজকে একদম শুনশান। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, তাকে কিন্তু আজকে বিকেল 3টায় তার নামাজের জানাজা শেষে তাকে কিন্তু দাফন করা হয়েছে। দাফন শেষেই কিন্তু ছেলে এবং তার পরিবার নিয়ে কিন্তু এই বাসভবন এসেছে। একদমই গুলশানের এই এলাকাটি পুরো শুনশান, নিরাপত্তা বিরাজ করছে। হিমাদ্রি, শুভ, ধন্যবাদ আপনাকে। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি জিয়া উদ্যানের যে লেকটি রয়েছে সেই লেকের পাড়ে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে কিন্তু সংসদ ভবনের যে আশপাশের এরিয়া সেটি জনসমুদ্রে পরিণত হয়েছিল। যদি একটু বলি যে এলাকাগুলোর কথা, যে সংসদ ভবনের পাশ দিয়ে যদি বলি, এদিকে শ্যামলী, আসাদ গেট, অপরদিকে কাউরান বাজার, এদিকে মহাখালী, মিরপুর এরিয়ার অংশের মধ্যে রয়েছে কাজীপাড়া। এইসব অঞ্চলের রাস্তাতেও কিন্তু জানাজার যে লাইন, সে লাইন আমরা দেখেছি ছড়িয়ে ছিটিয়ে ছিল। যে যেখানে যে অবস্থায় ছিল সে সেখান থেকে কিন্তু আজকের এই মহিষী নারীর জানাজায় অংশগ্রহণ করেছিল। আমরা এখন এসে যেটি দেখতে পাচ্ছি, যে এখনো কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষ ছুটে এসেছিল এই জানাজায়, তারা কিন্তু এখনো এখানে একটি পলক এই বেগম খালেদা জিয়ার যেই সমাধিস্থল সেটি দেখার জন্য ভিড় করছেন। তবে কথা হচ্ছে যে এখানে যেই লেকের পাড়ের যে ছোট ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মুখেই কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে পাহারায় রয়েছেন। আমরাও চেষ্টা করেছি ভেতরে যাওয়ার জন্য, কিন্তু এই গেটের এই যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উৎসুক মানুষ ভিড় করছেন। একটি নজর এই নেত্রীর যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের কাছে যে দেখার জন্য চেষ্টা করছেন। তাদের অনেক আশা নিয়ে দূর দূরান্ত থেকে তারা এসেছেন। তাদের যে মনের অভিব্যক্তি, তারা এই নেত্রীর জানাজায় অংশগ্রহণ করতে পেরেও অনেকেই অহংকার বোধ করছেন। ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ জানাজা বলা চলে, যে প্রায় 22 থেকে 24 লাখ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে আজকের এই জানাজায়। তবে এখন পর্যন্ত উৎসুক যে জনতা এখানে ভিড় করছে, তারা এখানে অপেক্ষার প্রহর গুনছেন যে একটু ভেতরে যাওয়ার জন্য। তো জিয়া উদ্যান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।
দর্শক, বেগম খালেদা জিয়া যেদিন থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন সেদিন থেকে আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে থেকেই মুহূর্তে মুহূর্তে তার শরীরের সবশেষ খবর জানানোর চেষ্টা করছিল। অবশেষে আজকেও এভারকেয়ার থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত, মানিক মে এভিনিউ থেকে জিয়া উদ্যান পুরোটা পথ জুড়ে আমাদের সহকর্মীরা সেখানে ছিলেন। তাদের মাধ্যমে আপনাদেরকে আমরা সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী মনিরুল সোহাগ সেখানে ছিলেন, সে যাত্রার সাক্ষী হিসেবে ছিলেন, তিনি এখন স্টুডিওতে আছেন, আমরা তার সাথে কথাটা বলবো। মনিরুল সোহাগ, এতদিন কিন্তু একটা তাড়না ছিল যে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সবশেষ তথ্য জানানো, সে তাড়না হয়তো আজকে আর নেই। তার বিদায় হয়েছে, শরীরে বিদায়, কিন্তু তিনি থাকবেন তার আপসহীন নেতৃত্বের মাঝে। পুরোটা পথ কেমন দেখেছেন আপনি? আপনি জানেন যে আসলে এই যে যাত্রা, বহুবার কিন্তু এই সড়ক ধরে এই মানুষের মাঝে আসলে বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত হয়েছেন সশরীরে বহুবার। তার রাজনৈতিক যে বর্ণাঢ্য জীবন আছে, রাষ্ট্র পরিচালনার যে জীবন আছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের যে সময়কাল গেছে, কিন্তু আসলে আজকের যে যাত্রা এবং এর কিছুদিন আগ থেকে এভারকেয়ার হাসপাতালে তার যে অবস্থায় তিনি ছিলেন চিকিৎসারত অবস্থায়, এই সময়গুলো আসলে খুবই তার পরিবার এবং দলের জন্য আসলে খুবই অন্যরকম একটি সময়, এবং এটি আসলে বর্ণনা করে বাইরে থেকে আমরা সংবাদকর্মী বা অন্যান্য যারা আছে তারা আসলে বর্ণনা করার চেষ্টা করি, পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করি, সেটি আসলে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তো পরিবার এবং তার আপনজন যারা আছে সেটি তারাই আসলে অনুভব করেন। তারপর আমরা যতটুকু সম্ভব হয়েছে এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, সেই চেষ্টাটি আমরা করেছি। এবং আমরা দেখেছি আসলে যে তার অসুস্থতা থেকে শুরু করে মৃত্যুর পর আজকে দাফন পর্যন্ত সাধারণ মানুষের কথা আমি এই জন্য শুরুতে বলছি যে দলীয় নেতাকর্মীরা আসলে তার যিনি নেতা থাকেন তার এরকম পরিস্থিতিতে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেন, আনুগত্য প্রকাশ থেকে জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করেন, বিদায়ের সময় উপস্থিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি, এবং আপনি এই ভিডিওগুলো বা ছবিগুলোতে কিন্তু দেখেছেন যে মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের মাঠ, যে তিনটি মাঠ, শুধু এই জায়গা কিন্তু না, এবং এই পুরো মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে মিরপুর সড়ক, কারণ বাজার, ফার্মগেট, শাহবাগ পর্যন্ত, 27 নম্বর সড়ক পর্যন্ত, ধানমন্ডির, এই সবগুলো জায়গায় কিন্তু জানাজার সময় আপনি দেখেছেন যে মানুষের উপস্থিতি ছিল এবং ভিড় ছিল এক ধরনের, এবং মানুষ আসলে আর যাওয়ার জায়গা পাচ্ছিল না। তো এই যে ঢল, এই ঢলটি শুধু নেতাকর্মীদের ঢল সেটি বললে আসলে ভুল হবে আমার দৃষ্টিতে, কারণ এখানে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা রয়েছে তার প্রতি যে সীমাহীন ভালোবাসাই বলবো আমি, সেটির বহিঃপ্রকাশ কিন্তু এটি। আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় এ ধরনের বড় যে সকল ঘটনা তৈরি হয় সেগুলো সংবাদ সংগ্রহ করি, এবং এরকম আরো অনেক ঘটনার হয়তো আমরা সাক্ষী হয়েছি, কিন্তু আজকের এই ঘটনাটি আসলে অন্য অনেক কিছু থেকে ব্যতিক্রম। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এক অবিস্মরণীয় তার শেষ যাত্রা। আপনাকে ধন্যবাদ মনিরুল সোহাগ আমাদের মাধ্যমে সে পুরো বিষয়টি তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শকের মধ্যে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ, তিনিও আজকে আমাদের অন্যান্য সহকর্মীর মতো সে জানাজার প্রাঙ্গণে ছিলেন এবং ঐতিহাসিক জানাজার সাক্ষী হতে পেরেছিলেন। আপনাকে স্বাগত। কেমন দেখলেন আজকে পুরোটা পথ, এভারকেয়ার থেকে ফিরোজা, ফিরোজা থেকে মানিক মে এভিনিউ, সেখান থেকে জিয়া উদ্যান? একটা আসলে ইতিহাসের সাক্ষী হওয়া আজকের যে দিনটা। আর আপনার এই প্রশ্নের আরও বিস্তারিত জবাব দেওয়ার আগে বেগম খালেদা জিয়ার সাথে আমার ব্যক্তিগত একটা স্মৃতিচারণ আমি করতে চাই এই সুযোগে। 5 জানুয়ারি নির্বাচনের সময় 2014-তে যখন বালুর ট্রাক দিয়ে তার রাজনৈতিক কার্যালয়, যেটি গুলশানে অবস্থিত, সেটি যখন ঘেরাও করে রাখা হয়, ওই সময় মাত্র 5টি টেলিভিশন আমরা তার ভিতরে 48 ঘন্টা বন্দী ছিলাম। বাইরে থেকে তালা মারা ছিল, আমাদের কারো বের হওয়ার কোনো উপায় ছিল না। তখন এরকম কনকনে শীতই ছিল। রাত 2টোর সময় তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে এবং ইটিভি থেকে সেই সম্প্রচারটি হয়। ওই সম্প্রচারের আগ মুহূর্তে তিনি আসেন এবং আমাদের খোঁজখবর নেন, কারণ প্রচণ্ড শীত ছিল। আমাদের সাথে আমাদের নারী সহকর্মী উইলিও ছিল মাছরাঙা টেলিভিশনের, তা আমাদের খোঁজখবর নেন। এটা হচ্ছে তার সাথে আমার একটা ব্যক্তিগত স্মৃতিচারণ। আর আজকের যে বিষয়টি, সেটি বলতে হবে যে আসলে আপনি জানেন যে আমরা যারাই জন্মগ্রহণ করি তাদের সবাইকেই কি মৃত্যু ছায়া হিসেবে অনুসরণ করে, এবং মৃত্যুকে আবার সাধ্য কারো নাই। কিন্তু এই নশ্বর জীবনও অবিনশ্বর হওয়া যায়। মরণশীল ব্যক্তিও যে অমরত্ব লাভ করতে পারে তার সততা, দৃঢ়তা, তার আদর্শের মাধ্যমে বেগম খালেদা জিয়া তেমনই একটি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, এবং তার স্পষ্ট প্রমাণ আজকের এই স্মরণকালের ঐতিহাসিক নামাজে জানাজা। এই মানুষগুলো কিন্তু বিএনপি করে না, সবাই এখানে সব দলের মানুষ রয়েছে। উনি সবার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন, যার কারণে আসলে তাকে দেশনেত্রী বলা হয়। এবং আমি মনে করি
মৃত খালেদা জিয়ার থেকে জীবিত খালেদা জিয়ার থেকে মৃত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী, কারণ তার যেই আদর্শ, সেই আদর্শ কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে যদি তার দল সেটাকে ভালোভাবে চর্চা করে, সেটাকে তার তরুণদের মধ্যে নিয়ে আসতে পারে। আজকে যাদের সাথেই কথা বলেছি, একটি বিষয় আমার কাছে স্পষ্টত মনে হয়েছে যে আসলেই দেশপ্রেমের যে বিষয়টি তার মধ্যে ছিল, এটা সবাইকে ছুঁয়েছে, যার কারণে সবার ভেতরেই তাকে নিয়ে একটা অন্যরকম আবেগ। কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কেউ খালেদা জিয়াকে আজকে বিচার করে জানাজায় অংশগ্রহণ করেনি। নিশ্চয়ই সব মত সব পথ যেন আজকে সেখানে গিয়ে মিশেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজান আহমেদ, আপনার সেই অনুভূতি তুলে ধরার জন্য। মা বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের ভিড়। তুমুলে ভিড়েও একটি মানুষ আজ থেকে বড্ড একা। কৈশোরের রং চঙে স্বপ্নের দিনে বাবাকে হারিয়ে হয়ে পড়েন অসহায়। গণতন্ত্র গণমানুষের মুক্তির আন্দোলনে নিবেদিত থাকায় মায়ের সহচর্য পাননি ঠিক মতো। আর রাজনৈতিক জীবনে প্রবেশ করার পর হারালেন প্রিয় ছোট ভাইকে। রাজনীতির কুটিল চক্রে পড়ে কাটাতে হয় 17 বছরের নির্বাসিত জীবন। সে জীবন থেকে দেশের মাটিতে ফিরে হারালেন মাকে। যেন এক নিঃসঙ্গ সারথি তারেক রহমান। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মায়ের শেষ বিদায়ে সন্তানের দোয়া। জানাজার ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের এই ছোট্ট আবেদন যেন অশ্রুসিক্ত লাখো জনতার চোখ ভিজিয়ে দিল আরও একবার। দিন ছয়েক আগে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। এরপর থেকেই বিরামহীন ছুটে চলা। এরই মাঝে অসুস্থ মায়ের খোঁজ নিতে হাসপাতালে যান নিয়ম করে। সোমবার মাঝরাত অবধি ছিলেন মায়ের পাশেই। মঙ্গলবার ভোরে আরও একবার হাসপাতালে যান তারেক রহমান। সেই ভোরেই না ফেরার দেশে চলে যান দেশের গণতন্ত্রের অভিভাবক। মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এই জনস্রোতের ক্লান্তি নেই। একসময় খালেদা জিয়ার বক্তৃতা শুনতে যেমন ক্লান্তিহীন অপেক্ষার প্রহর পার করত মানুষ, তার শেষ বিদায়েও অশ্রুসিক্ত চোখে সেই ভক্তি, সেই শ্রদ্ধার অপেক্ষা লাখো মানুষের। কিন্তু এই লাখো মানুষের ভিড়েও একটি মানুষ আজ থেকে ভীষণ একা, বড্ড একা। অন্যরকম এক নিঃসঙ্গ জীবনের কঠিন যাত্রার শুরু তিনি, তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। যিনি কৈশোরেই হারান প্রিয় বাবাকে, এরপর বাবার প্রতিষ্ঠিত দল বিএনপির হাল ধরেন তার মা বেগম খালেদা জিয়া। যিনি গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আন্দোলনে থাকতেন রাজপথে, যে কারণে মায়ের সহচর্যও পাননি কিশোর তারেক। এরপর জটিল কুটিল রাজনীতির চক্রে নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত হন লন্ডনে। একই পরিণতি হয় তার ছোট ভাই আরাফাত রহমান কোকর। আকস্মিক মৃত্যুর পর ছোট ভাইকেও দেখার সুযোগ হয়নি তারেক রহমানের। গণতন্ত্রের মান, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবশেষ 17 বছরের নির্বাসিত জীবন থেকে দেশের মাটিতে ফেরার 5 দিনের মাথায় হারালেন বড় আশ্রয় মমতাময়ী মাকে। বাবা, ভাই এবং মাকে হারিয়ে একদিকে চরম একাকিত্ব, অন্যদিকে শোক কাটিয়ে দল, রাজনীতি এবং দেশের জন্য কাজ করার ইস্পাত কঠিন চ্যালেঞ্জ। ব্যক্তির একাকিত্ব জয় করে তারেক রহমান হয়ে উঠবেন সমষ্টির, মানুষের, দেশের, এই প্রত্যাশা জনতার। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।